দরিয়াগঞ্জ নামের একটা সুন্দর গ্রাম ছিল, যেখানে সবাই নিজের জীবন খেতিবাড়ি করে আর ছোট্ট ব্যবসা করে চালাতো। কেউ ফুচকার ঠেলা লাগাতো, তো কেউ ছোলা বিক্রি করে নিজের সংসার চালাতো। ওখানে নারায়ণ দাস নিজের স্ত্রী সীমা আর নিজের মা সুষমা দেবীর সাথে থাকতো। সুষমা দেবী গত 30 বছর ধরে মৌন ব্রত রেখেছিলেন। নারায়ণ দাস লাকড়ির কাজে খুব মাহির ছিল। সে পুরো গ্রামে সবথেকে ভালো কারিগর ছিল। আমার শ্বশুর বাড়ির লোকেরা তোমার সাথে শুধু একটা দরজাই বানিয়েছিল। তুমি তো সারা দিন ফালতু কথা বলে কাটাও, আর এটা না যে একটা দরজা বানিয়ে দিয়ে দাও। আরে আমার কাছে ঠাকুর রুদ্র প্রতাপের এমনিতেই এত কাজ রয়েছে, তার উপর আমি কোথা থেকে আবার অন্য কাজ করব বলো তো? তুমি তো খুব ভালো করে জানো গিন্নি, এই গ্রামে ওর কথাই সবাই শোনে। রুদ্র প্রতাপ সেই গ্রামের প্রধান ছিলেন। পুরো গ্রাম ওনার সম্মান করত, যার কারণে উনি খুব লাভ ওঠাতেন। উনি নিজের সমস্ত কাজ আগেই করিয়ে নিতেন আর টাকা অর্ধেক থেকেও কম দিতেন। এই চাল কত করে দিচ্ছ ভাই? ঠাকুর সাহেব, আপনি তো জানেনই যে 50 টাকা কেজি চাল, আর বাকি তো আমি বোর্ড লাগিয়ে দিয়েছি। এখন তো আপনি তো শিক্ষিত, তাই না? আরে আমাদের বাড়িতে 2 বস্তা চাল আর ডাল পাঠিয়ে দিও, আর হিসেবের খাতায় লিখে নিও। হুজুর, অনেক মাস হয়ে গেল আপনি আমাকে পয়সা টয়সা দেননি। খুব ভালো হতো যদি আপনি আমাকে হিসেবটা করে দিতেন। পয়সার কথা শোনা মাত্রই রুদ্র প্রতাপ রেগে ওঠেন আর দোকানদারের সমস্ত জিনিসপত্র ফেলতে শুরু করেন আর বলেন, তোমার এত সাহস যে তুমি আমার কাছ থেকে বাজারের মধ্যে সবার সামনে পয়সা চাইছো? এমনিতেই তুমি নিয়ম না মেনে দোকানটা চালাচ্ছ। আমি খুব ভালো করে জানি তোমার কাছে এই দোকানের কাগজপত্র কিচ্ছু নেই। এটা জানা সত্ত্বেও তুমি আমার সঙ্গে পাঙ্গা নিচ্ছ। আমার ভুল হয়ে গেছে, দয়া করে আমার দোকানটা ভাঙবেন না। আপনার কাছ থেকে কোনো পয়সা আমার লাগবে না। পুরো গ্রাম দেখতেই থাকে, কিন্তু কেউ কিছুই করতে পারল না। রুদ্র প্রতাপ নিজের চালাকির আর হাসতে হাসতে ওখান থেকে চলে যান। তক্ষুনি নারায়ণ দাস সেই দোকানদারের কাছে আসে আর বলে, আরে তুমি চিন্তা করো না তো, সবকিছু ঠিক হয়ে যাবে। চলো তুমি আমার বাড়িতে চলো আর খাবার খেয়ে নেবে। চলো, তোমার অনেক ক্ষতি হয়েছে। নারায়ণ দাস সেই দোকানদারের দোকান ঠিক করতে সাহায্য করতে শুরু করে আর তাকে নিজের বাড়িতে ডেকে খাবারও খাওয়ায়। তখন দোকানদার বলে, সারা গ্রাম শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখলো, শুধু তুমিই ছিলে যে আমাকে সাহায্য করলো। ধন্যবাদ ভাই, আমি তোমার এই উপকার কখনো ভুলবো না। আর এতে ধন্যবাদ জানানোর কি আছে, এ তোমার দায়িত্ব ছিল। নারায়ণ দাসের এই ব্যবহারের কারণেই পুরো গ্রামে সে চর্চিত ছিল। এই কথাটা রুদ্র প্রতাপ একেবারেই পছন্দ করছিল না। বেটা, ওই নারায়ণ দাসকে আমাকে এবার উচিত শিক্ষা দিতেই হবে। এত বড় নাম আর এত যশ থাকা সত্ত্বেও আমার গ্রামে কোনো সম্মান নেই দেখছি। আর ওই সামান্য একটা মানুষ, একবার তাকিয়ে দেখো, সারা গ্রামে ওর প্রশংসা হয়, তাই না? হ্যাঁ মালিক, আপনি ঠিক বলছেন। সেই নারায়ণ দাসের গ্রামে তো অনেক সম্মান। কাল এক দোকানদার তাকে সারা মাসের রেশন দিয়ে দিয়েছে আর তার কাছ থেকে টাকাও নেয়নি। আরে তুমি এত আজে বাজে বকো না তো, ধুর। না কোনো উপায় আমাকে দেবে বলো তো? শুধু বাড়িতে পরিষ্কার করার জন্যই তোমাকে আমি রাখিনি, বুঝলে? মালিক, এর একটাই চিকিৎসা। নারায়ণ দাস আপনারই জঙ্গল থেকে লাকড়ি কাটে, আর আপনি তার কাছ থেকে লাকড়ির টাকা না নিয়ে শুধু জিনিসই নেন। যদি আপনি লাকড়ির বদলে টাকা নিতে শুরু করেন, তাহলেও বরবাদ হয়ে যাবে। তা তুমি একদম ঠিক কথা বলেছো, আমি ঠিক এমনটাই করব। আর কি ছিল, ঠাকুর রুদ্র প্রতাপ একদম সেটাই করলেন। নারায়ণ দাসকে নিজের বাগানে যাওয়ার থেকে আটকে দিলেন। এবার থেকে তোমাকে এই কাঠের আমাকে দাম দিতে হবে, কারণ এই বাগানটা হলো আমার। কিন্তু মালিক, কাঠের দরজা, দোলনা, সোফা, বেড এইসব তো বানিয়ে দিই, তাই না? এই কাঠের বদলে আপনি আমার কাছ থেকে এত কিছু নিচ্ছেন, আর সেগুলো বাজারে বিক্রি করে আপনি অনেক পয়সা রোজগার করেন। এটা আমি খুব ভালো করেই জানি মালিক। আমার সাথে তর্ক করছো তুমি?
চলে যাও আমার বাগান থেকে বলছি। আর কখনো এখানে তুমি আসবে না কিন্তু। এবার আমিও দেখতে চাই এই গ্রামে তোমাকে কে সাহায্য করে। তোমার মতন কাঠুরি আমি আরো কত পাবো, বুঝলে? হ্যাঁ, নারায়ণ দাস ওখান থেকে নিজের উদাস মুখ নিয়ে নিজের বাড়িতে চলে আসে আর সমস্ত কথা নিজের স্ত্রী সীমাকে বলে খুব জোরে জোরে কাঁদতে শুরু করে। তুমি শান্ত হয়ে যাও গো, প্রভু শ্রীরাম তোমার রক্ষা নিশ্চয় করবেন। এই আমি তোমাকে বলেছি না, ঈশ্বরের নাম এই বাড়িতে একদম তুমি নেবে না। তো প্রভু রামের আরাধনা করার জন্য আমি আমার মাকে পর্যন্ত নিজের থেকে দূরে করেছি। মৌনব্রত রেখেছেন উনি, গত 30 বছর হয়ে গেল, ওনার ডাক পর্যন্ত আমি একবারও শুনিনি। শান্ত হয়ে যাও গো, এটা ওনার ভক্তি, তুমি বুঝতে পারছো না। আমরা এর কোনো না কোনো উপায় বার করে নেব। নারায়ণ দাস নিজের বাড়ি থেকে কাঁদতে কাঁদতে বাইরে চলে যায়, যেখানে সুষমা দেবী একটা তুলসীর গাছে জল দিয়ে ওনার পুজো করছিলেন। মা, তোমাকে আমি কতবার বলেছি এইসব পুজো টুজো করা বন্ধ করো তো, এইসব করে কিছু হবে না। শুধু শুধু তাও তুমি এসব করো। হ্যাঁ, এইটুকু বলে নারায়ণ দাস গ্রাম থেকে বাইরে চলে যায় আর জঙ্গলি জানোয়ারদের জঙ্গলের দিকে এগিয়ে যায়। আমি শুধু অন্য কারোর বাগান থেকে নিতে পারি না, তাই তো? এই জঙ্গলে কার অধিকার আছে? হ্যাঁ, এবার থেকে কাঠ আমি এখান থেকেই নেব আর নিজের বাড়িতে নিয়ে যাব। নারায়ণ দাস ওখান থেকে যাচ্ছিলই, তক্ষুনি সে একটা বাঘের আওয়াজ শুনতে পেরে যায়, যার কারণে নারায়ণ দাস খুব ভয় পেয়ে ওঠে আর ওখান থেকে গাছের দিকে দৌড়তে শুরু করে। তখন নারায়ণ দাস একটা চন্দনের গাছের জঙ্গল দেখতে পায়, যেখানে চারদিকে চন্দনেরই গাছ ছিল। এ আমি কি দেখছি? চারিদিকে শুধু চন্দনের গাছ রয়েছে। হ্যাঁ, ততক্ষণে নারায়ণ দাসের চোখ পড়ে একটা বাঁদরের ওপর। নারায়ণ দাস দেখতে পায় যে সেই বাঁদরের চোট লেগেছে। নারায়ণ দাস সঙ্গে সঙ্গে কাপড় দিয়ে পা বেঁধে দেয়। এই বাঁদরটা নিশ্চয়ই কোনো চন্দনের গাছ থেকে স্লিপ করে নিচে পড়ে গেছে। আহারে, কষ্টের মধ্যে ছিল, কিন্তু এখন হয়তো একটু আরাম পাচ্ছে নিশ্চয়ই। যেইমাত্র নারায়ণ দাস এইটুকু বলল, আকাশ থেকে একটা চমকানো আলো সেই বাঁদরের পায়ের ওপরে চলে আসে আর বাঁদর এক মুহূর্তেই ঠিক হয়ে যায় আর নারায়ণ দাসকে বলে ওঠে, কেমন আছো নারায়ণ বাবু? তুমি আমার প্রাণ বাঁচিয়ে আমার উপর অনেক বড় উপকার করেছো ভাই। তুমি কথা বলতে পারো কি করে? আরে বাঁদর আবার কথা বলতে পারে নাকি? এটা হতে পারে না। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি এত চিন্তা করছো কেন? আমি একটা বজরংবলীর বরদান তোমাকে দিতে চলেছি। আরে সেসব তো ঠিক আছে, কিন্তু তোমার এই অবস্থা কে করেছে? তোমার পায়ে আঘাত লাগলো কি করে? আমি চন্দনের গাছে বসে বসে বিশ্রাম করছিলাম, তখনই একটা সাপ আর কি আমার পায়ে কামড়ে দেয়। আমি তো এমন তেমন বাঁদর নই, তাই না? আমি হলাম মায়াবী বাঁদর। সেই জন্য আমি তোমাকে একটা বরদান দিতে চাই। কিরকম বরদান? তুমি এই চন্দনের গাছ থেকে তুমি যত চাও মন্দির বানাতে পারো, বুঝলে? ছোট ছোট কাঠের রাম ঠাকুরের মন্দির। যার মন পরিষ্কার হবে, এই ছোট মন্দির তুমি দেখবে তাদের বাড়ির উঠোনে বড় হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো? তোমার শিল্পকলা অদ্ভুত। আর হ্যাঁ, শ্রীরাম অযোধ্যায় আসছেন, তুমি ওনার ভব্য দর্শন করার জন্য নিজের পরিবারকে নিয়ে অবশ্যই যেও। আর হ্যাঁ, তোমার মা যে ঠিক হবে না সেটার কারণও কিন্তু এটাই হবে। তথাস্তু। এইটুকু বলে সেই বাঁদর ওখান থেকে জঙ্গলের দিকে পালায়। পর মুহূর্তেই নারায়ণ দাস চন্দনের লাকড়ি কেটে সেগুলোর ছোট্ট ছোট্ট মন্দির বানানো শুরু করে দেয় আর সেগুলোকে লোকেদেরকে বিক্রি করে। আসুন আসুন, চন্দনের কাঠের মন্দির নিয়ে যান। খুব ভালো ভালো ছোট ছোট মন্দির নিজের বাড়িতে রাখুন আর পুণ্য অর্জন করুন। আসুন আসুন। আরে নারায়ণ দাস, তুমি কবে থেকে এসব শুরু করে দিলে? ঈশ্বরের ওপর তো তোমার কোনো আস্থাই ছিল না। তাহলে এসব কি বলো তো? আরে এখন আমি পরিবর্তন হয়ে গেছি ভাই। পুরো গ্রাম নারায়ণ দাসের কাছ থেকে সস্তা দামে রাম ভগবানের মন্দির কিনে নেয়। সমস্ত গ্রামবাসীরা আর অনেক ব্যবসায়ীরা সবাই নারায়ণ দাসের বানানো চন্দনের রাম মন্দির কিনে নেয় আর সবাই সেটাকে নিজেদের উঠোনে লাগিয়ে দেয়।
সমস্ত গ্রামবাসীদের উঠোনে একটা ভব্য রাম মন্দির তৈরি হয়ে গিয়েছিল। সবাই রামের গান গাইতে শুরু করেন। পুরো গ্রাম রাম ভগবানের প্রেম আর ওনার তপস্যা শুরু করেন। এই গ্রামে এখন আপনার ফোঁটা মাত্র সম্মান বেঁচে নেই মালিক। গ্রামের কোনো কুকুরও আপনার কাছে রুটি চাইবে না। আমার যদি সম্মান না থাকে তাহলে তোমার মতন চাকরও আমার সাথে তর্ক করছে, তাই না? এবার আমিও দেখতে চাই ওই মন্দিরে এমন কি আছে। চলো আর গিয়ে ওর কাছ থেকে একটা মন্দির কিনে নিয়ে এসো তো। আমিও তো নিজের উঠোনে ওই চন্দনের মন্দিরটা রেখে দেব। রুদ্র প্রতাপ মহারাজের চাকরানী নারায়ণ দাসের কাছ থেকে গিয়ে চন্দনের শ্রীরাম ভগবানের মন্দির কিনে নেয় আর তাকে রুদ্র প্রতাপের বাড়ির উঠোনে রেখে দেয়। সবাই বলেছিল যে এটা হলো জাদুর মন্দির, কিন্তু এর মধ্যে তো কিছুই হচ্ছে না। সরিয়ে দাও এটাকে। সেই চন্দনের মন্দিরের ভেতর থেকে অনেকগুলো সাপ বেরিয়ে আসে আর ঠাকুর রুদ্র প্রতাপের দিকে চলে আসে। এটা দেখে ওরা দুজন ভয়ের চোটে পালাতে শুরু করে। পালাও পালাও! পালাও মালিক পালাও, এখন থেকে আপনার সাথে আমি আর নেই। আর এরপর থেকে আমি আর কোনো গ্রামবাসী কে কখনো বিরক্ত করব না। যেই মাত্র রুদ্র প্রতাপ ক্ষমা চাইল, সমস্ত সাপ ওখান থেকে চলে যায়। তক্ষুনি একজন ডাকবাবু নারায়ণ দাসের বাড়িতে আসে, যার হাতে একটা চিঠি ছিল। নারায়ণ দাস, তোমার জন্য একটা খুশির খবর রয়েছে। তোমাকে তোমার চন্দন কাঠের ভালো কাজের জন্য সরকারে অযোধ্যার রাম মন্দিরের কাজের জন্য নিমন্ত্রণ দিয়েছে। আরে বাহ, তার মানে ওই মায়াবী বাঁদরের কথা একেবারে সত্যি হলো। হ্যাঁ, এই পত্রে তোমার মাতাকেও ডাকা হয়েছে। উনি তো এই মন্দিরের জন্য অপেক্ষা ৩০ বছর ধরে করেছেন। নারায়ণ দাস নিজের মা সুষমা দেবীর সাথে অযোধ্যা শ্রীরাম মন্দিরের স্থাপনায় চলে যায়। শ্রীরাম ভগবানের দর্শন পেয়ে সুষমা দেবী নিজের মৌন ব্রত ভেঙে দেন আর বলেন, সীতারাম, জয় জয় সীতারাম, এই বিধিনাথ হোক আমার ভালো। মা, আমি তোমায় খুব ভালোবাসি। তোমার গলা শোনার পরে আমার তেমন মনে হচ্ছে যেন সূর্যের গরম থেকে পুড়তে থাকা শরীর পেয়ে গেল হঠাৎ করে কোন একটা বড় বৃক্ষের ছায়া। শুধু রাম ঠাকুরের কারণেই আমি তোমাকে আবার ফিরে পেলাম। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। নিজের মায়ের ভক্তি দেখার পর নারায়ণ দাস খুশিতে কাঁদতে শুরু করে। রাম ভগবানের ভব্য দর্শনের পর সমস্ত লোকেরা খুশি হয়ে ওঠে আর রাম নামের জাপ করতে শুরু করেন। নারায়ণ দাসও নিজের পরিবারের সাথে নিজের জীবন হাসি